দিনের পর দিন পশ্চিমা বিশ্বের রাষ্ট্রগুলো ভারতের বিপক্ষে এমন কিছু স্টেটমেন্ট দিত, যা কিন্তু ভারতের গণতন্ত্রের পক্ষে নিঃসন্দেহে বড় ধাক্কা হতে পারে। এবার সাম্প্রতিক সময় ডিপ স্টেটের এই চক্রান্ত ক্রমশ বাড়তে শুরু করে। ভারতবর্ষের উপর এমন কিছু আইন তারা প্রয়োগ করতে চায় বিদেশের মাটিতে বসে, যা আমাদের ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোকেও উৎসাহিত করেছে বিভিন্ন সময়। অর্থাৎ প্রশ্ন উঠে যায়, শুধুমাত্র ভারতের সরকার বিরোধী কার্যকলাপকে স্বীকৃতি দেওয়ার জন্য ডিপ স্টেট ক্রমাগত ভারতের গণতন্ত্রকে নষ্ট করতে চাইছে, এবং এটি একটি আন্তর্জাতিক বৃহৎ ষড়যন্ত্র। তা কিন্তু বারবার বিভিন্ন ভিডিওয়ে আমি প্রমাণ সহ আপনাদের সামনে রেখেছি। আর এবার সমস্ত চক্রান্তের বিপক্ষে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর কড়া এক বিবৃতি দিলেন। সম্প্রতি ফিনল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমী দুনিয়ার এই নীতি পুলিশের বিরুদ্ধে চরম আঘাত আনলেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। তিনি এমন এক সত্য আন্তর্জাতিক মঞ্চে আছড়ে ফেললেন, যার ফল ইউরোপীয় প্রতিনিধিদের জন্য অত্যন্ত খারাপ ছিল, এবং ইউরোপীয় প্রতিনিধি যারা উপস্থিত ছিলেন তাদের মুখে কিন্তু সপাটে একটি থাপ্পড় মারলেন আমাদের বিদেশমন্ত্রী। ডক্টর জয়শঙ্কর স্পষ্ট ভাষায় বললেন, ভারতের তৈরি অস্ত্র আজ আজ পর্যন্ত বিশ্বের কোনো দেশে হামলাতে সাহায্য করেনি, কিন্তু ইউরোপের তৈরি অস্ত্র বছরের পর বছর ধরে ভারতের উপর বিভিন্ন হামলায় ব্যবহৃত হয়েছে। তাহলে ইউরোপ নিজেদের মুখ নিজেরা কেন আয়নায় দেখছে না? যদি ভারতের অস্ত্র দিয়ে ইউরোপের কোনো দেশের উপর আক্রমণ করা হতো, তাহলে ইউরোপ কি ভারতকে খুব সহজে ছেড়ে দিত? না হলে পশ্চিমা বিশ্বের তৈরি অস্ত্র কিভাবে দিনের পর দিন ভারতে ঢুকিয়ে দিচ্ছে এই সকল ইউরোপীয় রাষ্ট্রগুলো? আপনি উত্তর পূর্ব আমাদের সীমান্তের কথা দেখুন। মণিপুর নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক চাপানোতে চরম জায়গায় পৌঁছায়। সেখানেও কিন্তু একের পর এক বিদেশি অস্ত্রের আমরা খোঁজ পেয়েছি, এবং বিভিন্ন সময় বিদেশি অস্ত্রকে কাজে লাগিয়ে কখনো কাশ্মীর কিংবা কখনো আমাদের এই দেশের বিভিন্ন জায়গায় বড় নাশকতার ছক এই সকল সংগঠনগুলো করে। এর মূলে বিদেশের একাধিক সংগঠন যে জড়িত, তা কিন্তু ডক্টর জয়শঙ্কর আন্তর্জাতিক স্তরের সামনে কালকে কিন্তু বলেছেন। ঘটনাটি ঘটেছে ফিনল্যান্ডের বার্ষিক কুলতানান্তা টক্সের মঞ্চে। আলোচনার বিষয়বস্তু ছিল উদীয়মান শক্তি ও নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা। স্বাভাবিকভাবে ইউরোপীয় মিডিয়া ও কূটনীতিবিদরা খুঁজছিলেন ভারতকে কোণঠাসা করার। এক সাংবাদিক সরাসরি প্রশ্ন করে বসেন যে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরও কেন রাশিয়া সম্পর্কে ভারত এতটা নমনীয় মনোভাব দেখায়? কেনই আপনারা রুশ তেলের উপর এতটাই নির্ভরশীল? অর্থাৎ এমন একটি মঞ্চকে এরা বারবার টার্গেট করে, যে মঞ্চের দিকে আন্তর্জাতিক স্তরের বাকি আরো 50টা দেশ তাকিয়ে থাকে। যদি ভারতের প্রতিনিধিকে তারা এই ধরনের প্রশ্নে বিব্রত করতে পারেন, তাহলেই আন্তর্জাতিক স্তরে খুব সহজে প্রমাণ করা যাবে যে ভারত দুর্বল, এবং ভারত যে অবস্থান সেই অবস্থান থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছে ক্রমশ। কিন্তু ডক্টর জয়শঙ্করকে যে ট্র্যাপে ফেলার চেষ্টা বিদেশি নাগরিক কিংবা সাংবাদিকরা কালকে করেছিলেন, তা কিন্তু ডক্টর জয়শঙ্কর এক ধাক্কায় উড়িয়ে দিয়েছেন। এই প্রশ্নের জবাবে ডক্টর জয়শঙ্কর কোনো কূটনৈতিক রাগঢাক রাখেননি। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি প্রথম বক্তব্যে পেশ করেন যে, আমরা তেল কিনি তার দাম এবং সহজলভ্যতার উপর ভিত্তি করে। 2022 সাল থেকে যখন যুদ্ধ শুরু হয়, তখন ইউরোপ মধ্যপ্রাচ্যের তেল একচেটিয়াভাবে কেনা শুরু করলো, যা ছিল ভারতের ঐতিহ্যগত তেলের উৎস। ফলস্বরূপ ভারতের কাছে বাজার বলতে তখন রাশিয়ার তেলই পড়েছিল। ফলে আমাদের সেই পথই চালিত করেছে। অর্থাৎ ঘুরিয়ে ডক্টর জয়শঙ্কর বলে দিলেন যে, ইউরোপ যে পথে গেছে, ভারত সেই পথেরই অনুসরণ করেছে। কারণ হঠাৎ করে ইউরোপ মধ্যপ্রাচ্যের বাজারে ঝাঁপিয়ে ফেলে, বলে মধ্যপ্রাচ্যে তেলের দাম বাড়তে শুরু করে। ফলে আমাদের কাছে সহজতর উপায় ছিল রাশিয়া, এবং আমরা ঠিক সেটাই করেছি। পরবর্তীকালে ডক্টর জয়শঙ্কর আরো কিছু কথা বলেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে, ইউরোপের তৈরি অস্ত্র ভারতে বছরের পর বছরে হামলা তৈরি করার জন্য ব্যবহৃত হচ্ছে। এবং পরবর্তীকালে তিনি এটা বলেছেন যে, মানে ইউরোপীয় বিভিন্ন দেশগুলো পাকিস্তানের নীতিকে প্রত্যক্ষভাবে সমর্থন করে। যদি তলীয় ভাবেন, তাহলে দেখবেন বছরের পর বছর ধরে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ একাধিক ইউরোপীয় দেশ পাকিস্তানের কাছে দেদার অস্ত্র বিক্রি করেছে। এবং শুধু তাই নয়, সেই অস্ত্র কোন কাজে লেগেছে তা আমরা সকলেই জানি। কখনো ভারতের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ কিংবা কখনো সীমান্ত সংঘর্ষে ব্যবহার করা হয়েছে সেই অস্ত্র। ভারত বারবার পশ্চিমা দুনিয়াকে সতর্ক করেছে, কিন্তু তাদের দেওয়া অস্ত্র ভারতীয় নাগরিকদের যে রক্ত ঝরাচ্ছে, তা কিন্তু ইউরোপীয় দেশগুলো বুঝেও না বোঝার ভান করেছে দিনের পর দিন। ফলে অস্ত্র ব্যবসাকে তারা কিন্তু গুরুত্ব দিয়েছে।
আজ যখন ইউক্রেন সংকটের কারণে ইউরোপের নিজেদের নিরাপত্তা বিঘ্নিত, ঠিক তখন গোটা বিশ্বের কাছে তারা আশা করছে যে ভারত তাদের মতো নরম সুরে কথা বলবে। অর্থাৎ ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ একান্ত ব্যক্তিগত বিষয় ইউরোপের, সেখানে ভারতের কখনো মত থাকতে পারে না। ইউরোপ যেভাবে ভারতকে অশান্ত করেছে, এরপরেও ইউরোপ কিভাবে আশা করছে যে আজকে বিপদের দিনে ভারত তাদের পাশে ঝাঁপিয়ে পড়ে রাশিয়ার সঙ্গে সংঘর্ষে জড়াবে। তিনি স্পষ্ট ভাষায় জানান যে ইউরোপ যুদ্ধের পরই আমেরিকা পরোক্ষভাবে ভারতকে বলেছিল রুশ তেল কিনতে। কেন বলেছিলেন? কারণ ভারত যদি হঠাৎ করে রাশিয়ার থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করে দিত, তবে বিশ্ববাজারে জ্বালানির যোগদান মারাত্মকভাবে কমে যেত। এর ফলে তেলের দাম প্রতি ব্যারেলে 150 থেকে 200 ডলার ছাড়িয়ে যেতে পারত, যার ধাক্কায় খোদ আমেরিকার অর্থনীতি ও মুদ্রাস্ফীতি ধ্বংস হতে পারত। বিশ্ব তেলের বাজারে অস্থিরতা রুখতে ওয়াশিংটন চেয়েছিল ভারত রুশ তেল কিনুক। তবে ডক্টর জয়শঙ্কর এটাও স্পষ্ট করে দিয়েছিলেন, ভারত ওয়াশিংটনের কথাই নয়, বরং নিজের দেশের 140 কোটি মানুষের স্বার্থে সস্তায় রুশ তেল কিনেছে। এখানেই শেষ নয়, ইউরোপের ভণ্ডামি আরও চমৎকারভাবে এস্টাবলিশড হয়ে যায় কালকের এই সকল সভায়। জার্মানির মতো দেশগুলো মুখে রাশিয়ার সমালোচনা করলেও নিজেদেরকে সচল রাখতে আজও রুশের গ্যাসের উপর নির্ভরশীল। তবে নিজেরা গ্যাস কিনবে আর ভারত যখন তেল কিনবে, তখনই তাদের যাবতীয় আপত্তি এ ক্যাসে চলেগা ভাই, এটা তো কোনোভাবে আর চলবে না। তাই ডক্টর জয়শঙ্কর কালকে স্পষ্টভাবে বলে দিয়েছে, কোনো অবস্থাতেই ভারত ইউরোপীয় শক্তিগুলোর প্রভাবে আজকের দিনে দাঁড়িয়ে প্রভাবিত হতে পারে না। 2002 সালের পর থেকে আমরা দেখছি আন্তর্জাতিক সম্পর্ক ক্রমশ কিন্তু বদলে যেতে শুরু করেছে। উন্নয়নশীল দেশগুলোর উপর অযথা চাপ তৈরির চেষ্টা করছে এই পশ্চিমা বিশ্বগুলো। ইউরোপ বা আমেরিকার অর্থনৈতিক সামর্থ্য আর ভারতের সাধারণ মানুষের সামর্থ্য এক নয়। ভারত কোটি কোটি মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে জ্বালানি আমদানি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইউরোপ কিভাবে আশা করে যে তাদের যে নীতি, সেই নীতি দ্বারা ভারতকে তারা পরিচালিত করবে। ডক্টর জয়শঙ্কর কালকে সেটাও বলেছেন যে যখনই বিশ্বে কোনো সংকট তৈরি হয়, পশ্চিমী দেশগুলো নিজেদের বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। তাহলে কেন ভারত নিজেদের জনগণের ক্ষতি করে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়িত করবে? ভারত যেভাবে রাশিয়ার সঙ্গে ব্যবসা বজায় রেখেছে, তেমনি ইউক্রেনের সঙ্গেও মানবিক সম্পর্ক বজায় রেখেছে এবং সব আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানো সম্ভব। ভারত তেল কেনা বন্ধ করলো কি করলো না, এটার উপরে দয়া করে আজকের দিনে দাঁড়িয়ে যে যুদ্ধ থামে না, তা অতিরিক্ত একটা ছোট্ট বাচ্চাও বুঝতে পারে। ফলে ডক্টর জয়শঙ্কর কালকে কিন্তু ঠিক এটাই বলেছেন। অর্থাৎ সব মিলিয়ে ডক্টর জয়শঙ্করের দাদাগিরি গোটা বিশ্ব কালকে ফের একবার দেখলো এবং পশ্চিমা বিশ্ব এবং ডিপ স্টেটের ষড়যন্ত্রকে চুরমার করে দিয়ে ভারতের কূটনীতি শক্তিশালী